বাপ মায়ের কোনো কাম শেখায় নাই, তাই শ্বশুরবাড়িতে আইসা কোনো কাম করতে পারে না। এটা আমার কথা নয়, এটা শ্বশুরবাড়ির কিছু লোকজনদের কথা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ ছিল সোমবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 6টা। সকাল 6টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। তবে ঘুম থেকে কিন্তু সকাল 6টায় উঠিনি, ঘুম থেকে উঠেছি এই সকাল 4:30। ঘুম থেকে ওঠার পর যে সমস্ত বাসি কাজকর্ম থাকে সেগুলো কিন্তু সব সেরে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর ঘর মোছা থেকে ভিডিওটা শুরু করলাম। আসলে 6টার সময় মেয়েকে স্কুলে তুলে দিয়ে এসে তারপর যে সমস্ত কাজগুলো করছি তখন থেকেই কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। ঘরটার মোছা কমপ্লিট করে দিয়েছি, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কিন্তু কাজকর্মগুলো করছিলাম। তারপর দেখো ঘরদোর সব মোছাগাছা কমপ্লিট করে এখন কিন্তু আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি, আর বেশ সুন্দর ফুল ফুটেছে। আর যেহেতু সোমবার তাই সকাল সকালই ফুল তুলে নিচ্ছি। ভাবছি শ্রাবণ মাস পড়ে গেছে, আর শ্রাবণ মাসের সোমবার উপোস থেকে পুজো দিতে হবে, আর সকাল সকাল পুজো দিলে বেশ ভালো লাগে। তাই কিন্তু সকাল সকালে আজকে পুজোটা দেব, সে কারণে আর অন্যান্য কাজকর্ম করিনি। পুজো দেওয়ার জন্য যে কাজকর্মগুলো প্রয়োজন বাসি কাজকর্ম করার পর সেগুলোই কিন্তু আমি করে নিয়েছি। তবে আজ কিন্তু এখনো পর্যন্ত কেউ ফুল নিতে আসেনি, আজ আমি প্রথম ফুল তুলছি, তাই বেশ কিছু ফুল কিন্তু তুলে নিলাম। আসলে প্রতিদিন অনেকেই ফুল নিতে আসে, আজ যেহেতু অনেকটা সকালেই ফুল তুলছি আর এখনো পর্যন্ত সকলেই ঘুম থেকে উঠেনি, তাই কিন্তু কেউ ফুল নিতে আসেনি, আমি ফুলগুলো তুলে নিলাম। আর দেখো সাজি ভর্তি রং বেরঙের কত সুন্দর ফুল তুলে নিয়েছি। আমাদের বাড়িতেই জানো তো অনেক রকমের ফুল ফোটে, আর এই যে ভোলে বাবার পছন্দের অপরাজিতা ফুল, নীলকণ্ঠ ফুল যেটা, সেটাও কিন্তু তুলে নিয়েছি। তারপর স্নান টান সেরে চলে এসেছি। আর তোমরা হয়তো নাইটিটা দেখে ভাবছো যে আমি স্নান করিনি, না গো বন্ধুরা, স্নান সেরেছি। আসলে সোমবার করে ভিজা কাপড়ে আমি সাধারণত পুজোটা দিই, বিশেষ করে বাইরের পুজোটা। এমনিতেই শ্রাবণ মাস ভিজে কাপড়েই পুজো দিতে হয় মহাদেবকে, সে কারণেই কিন্তু ভিজে কাপড়েই আমি পুজোটা আগে সেরে নিই। আর যেহেতু সোমবার তাই কিছু বেলপাতাও তুলেছি। এই বেলপাতাগুলো কিন্তু আমাদের গাছ থেকেই তুলেছি। আমাদের ওই পিছন দিকে বেশ বড় একটা গাছ আছে, তা বেলপাতাগুলো অনেকটা উঁচুতে থাকার দরুন খুব একটা বেলপাতা পারতে পারিনি। নিচুতে যে কয়েকটা বেলপাতা ছিল সেখান থেকেই ভালো ভালো দেখে বেশ কয়েকটা বেলপাতা কিন্তু আমি নিয়ে এসেছি। আর এদিকে পুজো দিতে দিতে বেলা অনেকটাই হয়ে গেছে। আসলে সকালের দিকটায় পুজো দিলে একটু টাইম লাগে, সে কারণেই কিন্তু বেলা অনেকটাই হয়ে যায়। কর্তামশাই উঠে মুখ টুক ধুয়ে ঘরে বসে আছে, আর আমাকে ওখান থেকে জিজ্ঞেস করছে যে তুমি চা কখন করবে, কতক্ষণ আর বসে থাকবো মুখ ধোয়ার পর। তো আমি বলছি এই তো পুজোটা হয়ে গেলে পুজোটা সেরে নিয়ে তারপর চা করব, সেই কথাটাই বলছিলাম। আর যেহেতু আজকে সোমবার তাই কিন্তু এখানটা একটা মোম আর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, আর সাথে কিন্তু শঙ্খটাও বাজিয়ে নিলাম। সোমবার করে সাধারণত পুজো দেওয়ার সময় আমি তুলসী তলায় মোম ধূপকাঠিও জ্বালিয়ে দিই আর শঙ্খও কিন্তু বাজিয়ে নিই। তো তুলসী তলায় পুজো দেওয়া কমপ্লিট, তারপর ঘরের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো লাইট চলে গেছে বলে ঘরটা অন্ধকার। তারপর তড়িঘড়ি কিন্তু সব কিছু সেরে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। রান্নাঘরে এসে কিন্তু আগে চা করে নিলাম। চা করে কর্তামশাইকে চা দিয়ে দিয়েছি, আর ওই চাটা ওখানে রেখেছে। এদিকে চাটা রেখে আমি কিন্তু বাসন কোসন কালকে রাত্রিরে যে মেজে উপর করে রেখেছিলাম সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর তোমরা ওখানে দেখলে 3টে কাপ 3টে প্লেট। আসলে কাল বিকেলবেলায় মাসি শাশুড়িরা এসেছিল, মামি শাশুড়ি মাসি শাশুড়ি, তো মাকে দেখতে, তাদেরকে চাটা করে দিয়েছিলাম। সেই কাপ প্লেটগুলো নামিয়েছিলাম, সেগুলোকে যে ধুয়ে রেখেছি সেগুলোকে আর গোছানো হয়নি, তাই সেগুলোকে কিন্তু গুছিয়ে রেখে দিলাম। তারপর এখনও পর্যন্ত রান্নাটা চাপাইনি। ভাবছি যে ঠাকুরটা যেহেতু সকাল সকাল দিয়েছি, ঠাকুরের কাজগুলো আগে সেরে নিই, তাই ঠাকুরের কাজগুলোই কিন্তু আগে সারতে চলে এলাম কলতলায়। আসলে কি জানো, আমি পুজো দেওয়ার পর ঠাকুরের থালা বাসন, থালা বাসন যেগুলো থাকে সেগুলোকে কিন্তু খুব সুন্দর করে মেজে নিই। অনেকে রেখে দেয় পরের দিন পুজো দেওয়ার আগে মাজে, কিন্তু আমি সেটা করিনি। আমি পুজো দেওয়ার পরপরই কিন্তু ঠাকুরের থালা বাসনগুলো মেজে টেজে শুকিয়ে টুকিয়ে রেখে দিই। তারপর যখন পরের দিন পুজো দিই সেদিন আর আমার কোনো ঝামেলা হয় না, স্নান টান করেই পুজোটা দিয়ে নিতে পারি। তাই কিন্তু খাওয়া দাওয়ার পর, আর সত্যি কথা বলতে আমরা যেরকম আমাদের খাওয়ার এঁঠো বাসন রাখি না, আমরা কিন্তু ঠাকুরেরও খাওয়ার এঁঠো বাসন রাখি না। অনেকেই রাখে, কিন্তু আমাদের বাড়িতে আমরা সেটা রাখি না। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে ঠাকুরের বাটাটাটা সব তুলে নিয়ে একদম কলতলায় নিয়ে চলে এসেছি। আর দেখো সুন্দর করে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর যেহেতু কাঁসার বাসন ঠাকুরের, তাই কিন্তু বাসনগুলো মাজার সময় একটুখানি পিতাম্বরী পাউডার দিয়ে নিয়েছি। পিতাম্বরী পাউডার দিয়ে যদি কাঁসার বাসনপত্র মাজা যায় না, তাহলে খুব সুন্দর পরিষ্কার হয়। তবে লেবু দিয়ে মাজলেও পরিষ্কার হয়, ততটাও পরিষ্কার হয় না যতটা পিতাম্বরী পাউডার দিয়ে মাজলে পরিষ্কার হয়।
তবে প্রতিদিন তো আর এই পাউডার দিয়ে মাজা সম্ভব নয়, সে কারণে প্রতিদিন কিন্তু আমি ওই বালির মধ্যে সার্ফ নিয়ে নিই, সাবানের গুঁড়ো নিয়ে নিই, সেগুলো দিয়েই মাজি। আর মাঝে মাঝে যখন একটুখানি বেশি নোংরা হয়ে যায় তখন এই পাউডারটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই। তো বাসনপত্র সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন চলে এসেছি এখানে রোদ্দুরে মেলে দিতে। সকালের দিকে আকাশটা মেঘলা করেছিল ঠিকই, কিন্তু এখন দেখো বেশ সুন্দর রোদ্দুর বেরিয়ে গেছে আর রোদ্দুরে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তো রোদ্দুরের মধ্যে সুন্দর করে বাসনগুলোকে মেলে দিলাম আর দেখো বাসনগুলো কি সুন্দর চকচক করছে। তো ঠাকুরের বাসনপত্র সব মেলে টেলে দিয়ে কাজ কমপ্লিট করে সোজা চলে এলাম রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে। আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি দেখো মিষ্টি কুমড়ো সিদ্ধ। এই মিষ্টি কুমড়ো সিদ্ধকে তো ভীষণ ভালোবাসি, সে কারণে মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি। আর কর্তামশাই নিয়ে এসেছিল এই যে পুঁটি মাছ, আর এখানে করলা, তেতো করলা, আলু পেঁপে কেটেছি, সয়াবিন দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে মিষ্টি লাউয়ের ডগা, মিষ্টি লাউয়ের ডগাটাও কিন্তু নিয়ে এসেছে। তো আমি তো আর জানি না পুঁটি মাছ নিয়ে আসবে, সে কারণে আগেই আমি হচ্ছে আলু পেঁপে কেটে নিয়েছিলাম, তেতো করলা কেটে নিয়েছিলাম, আর ভাতের মধ্যে কিন্তু মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম। এই মিষ্টি কুমড়ো সিদ্ধ খেতে আমিও যেমন ভালোবাসি, আমার মেয়েও কিন্তু তেমনই ভালোবাসে, সে কারণেই সেদ্ধটা দিয়ে দিয়েছিলাম। তবে তারপর কর্তামশাই পুঁটি মাছগুলো নিয়ে চলে এসেছে। পুঁটি মাছগুলো নাকি ওই ডগা পাতা দিয়ে খাবে, সে কারণে দেখো লাউয়ের ডগাটা আমি কিন্তু কেটে নিচ্ছি। আসলে এটা হচ্ছে মিষ্টি লাউয়ের ডগা দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি করব। আলু বেগুন দিয়ে তো সবসময় চচ্চড়ি খাওয়া হয়, তবে পুঁটি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়োর ডগা দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু আরও ভীষণ ভালো লাগে। সেটা আমার জানা ছিল না, মাই বলে দিল এভাবে রান্না কর। আর কীভাবে রান্না করব সেটাও কিন্তু মা শিখিয়ে দিয়েছে, আর শিখিয়ে দিয়েছে বলেই কিন্তু খুব সুন্দর আমি রান্নাটা করতে পেরেছি। রান্নাটা করার পর দেখি যে সত্যিই না, খেতে খুব ভালো লাগে। আগে কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম করে ডগা পাতা দিয়ে হচ্ছে পুঁটি মাছ রান্না করলে কেমন হবে না হবে। তো যাই হোক, রান্না কমপ্লিট করে নিয়েছি। এদিকে রোদ্দুরটা এত তোড়জোড় উঠেছে, তাই দেখে কিন্তু আমার ঘরে ব্ল্যাঙ্কেট বলছি কেন, ওই পাতলা পাতলা কম্বল দুটো মেলে দিয়েছি। আর ভাইয়ের ঘরের তোষকটাও এখানে কিন্তু নিচে রোদ্দুরে বের করে দিয়েছি। তো তোষকটা একটু আগেই বের করে দিয়েছি, রান্না করতে করতে বের করে দিয়েছি, সে কারণে আর শ্যুট করতে পারিনি। আর এখন তোষকটাকে কিন্তু একটুখানি উল্টে দিলাম। তারপর দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে, এখন বিকেল 5টা বাজে। এটা হচ্ছে 5টার সময় ভিডিওটা শ্যুট করেছি। সারাদিন কিন্তু চলে গেছে, মাঝখানে খাওয়া দাওয়া কাজকর্ম অনেক কাজ হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি যেভাবে কাজ করলাম তাতে তোমাদের কি মনে হয় যে বাবা মা আমাকে কোনো কাজ শেখায়নি? আসলে কি বলো তো, এটা আমার শ্বশুরবাড়ির কথা নয়, এটা অনেক শ্বশুরবাড়িতে এরকম হয় যে হচ্ছে মেয়েরা যখন শ্বশুরবাড়িতে এসে কাজের তালগোল পায় না। আসলে কি বলো তো, একটা সংসার থেকে তারা যখন আরেকটা সংসারে আসে তখন কিন্তু তাদের কাজের কোনো রকম তালগোল থাকে না, কারণ সেই সংসারটাতে মানিয়ে নিতে অনেকটা সময় কেটে যায়। তখন কিন্তু অনেক শ্বশুরবাড়ির লোকেরা কথা শোনায় যে বাড়িতে কাজকর্ম কোনো কিছুই শেখায়নি, বাবা মা কোনো কাজ শেখায়নি, তাই শ্বশুরবাড়িতে এসে কাজকর্ম করতে পারছে না। তবে এই ঘটনাটা কিন্তু কখনোই আমার সাথে ঘটেনি। আমিও বিয়ের প্রথম এসে কোনো কাজকর্ম করতে পারতাম না। তবে এখন যেহেতু ঘাড়ে সংসারের চাপ পড়েছে, এখন কিন্তু সবটাই শিখে গেছি। তবে একা শিখিনি, অনেকটাই আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে না করতে হবে, কোনটার পর কোনটা করতে হবে শিখিয়ে দিয়েছে। আর বাদবাকিটা আমি নিজেই শিখেছি। তবে পরিস্থিতির চাপে মানুষ কিন্তু অনেক কিছুই শিখে যায়, অনেক কিছুই শিখতে বাধ্য হয়। যেটা কোনোদিনও করে না সেটা কিন্তু পরিস্থিতির চাপে তারা শিখে যায়, অটোমেটিক শিখে যায়, তাদের আর শিখে নিতে হয় না। এখন যেমন ধরো এই যে মা অসুস্থ হয়ে গেছে, এখন আমাকে সংসারের সমস্ত কাজকর্ম করতে হচ্ছে, যেটা আগে কোনো দিনও আমি একা এভাবে করিনি, এরকমভাবে সংসার সামলাইনি। কিন্তু এখন যেহেতু ঘাড়ের মধ্যে পড়েছে, এখন কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এটা প্রতিটা মেয়ের ক্ষেত্রেই হয়। তাই বলছি যে প্রতিটা বউকে মেয়ের মতো করে ভালোবেসে, প্রতিটা শাশুড়ি মা, প্রতিটা শ্বশুরবাড়ির লোকজনকে আমার এই একটাই কথা বলা যে মেয়ের মতো করে ভালোবাসে কাজকর্ম শিখিয়ে দিলে অবশ্যই কিন্তু তারা পুরো সংসারটাকে সামলাতে পারবে। আর একটু ভালোবেসে যত্ন করে তাদেরকে বললে অবশ্যই তারা সংসারের সমস্ত দিক খেয়াল রেখে চলতে পারবে। এটা আমার মনে হয় যে যেমন আমার ক্ষেত্রে হয়েছে। আগে কোনো কিছুই পারতাম না, এখন দিব্যি দেখো একা হাতে পুরো সংসারের দায়িত্ব সামলাচ্ছি।